হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের একটা সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। এইখানে আমরা আশা করতেছি ওয়ার্ডপ্রেসের 3 থেকে 4 পার্টের ভিতরে আমরা পুরো একটা ওয়ার্ডপ্রেসের সাহায্যে কীভাবে একটা ওয়েবসাইট বানাতে পারি, এটা ফুল একটা কমপ্লিট ওয়েবসাইট বানানো শেষ করব। তো আমরা আরও চেষ্টা করব যে ভিডিও টিউটোরিয়ালটাকে কীভাবে ছোটো করা যায়। তো এই জন্য আমি একটু ফার্স্টে বলার চেষ্টা করব। তো ওয়ার্ডপ্রেস কী, প্রথমে আমাকে জানতে হবে ওয়ার্ডপ্রেস কী। তো এক কথায় বলতে গেলে ওয়ার্ডপ্রেস একটা সিএমএসের মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে? মনে করেন আমার এইখানে একটা ওয়েবসাইট আছে। এই যে ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন প্রকারের প্রোডাক্ট আছে, এই যে ঘড়ি আছে, সুগার আছে, আরও অনেক প্রোডাক্ট আছে। তারপরে হচ্ছে এই যে বিভিন্ন প্রকারের মেনু আছে। এবং এই ওয়েবসাইটের ভিতরে এই যে প্রোডাক্টগুলো দেখতেছি, এইগুলোকে আমাকে বলা হচ্ছে একটা কন্টেন্ট। এই ওয়েবসাইটটার কন্টেন্ট হচ্ছে এইগুলো। এখন সিএমএস বলতে বোঝায় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে এই একটা ওয়েবসাইটের এত কিছু যেগুলো ম্যানেজ করে সবগুলোকে বলা হয় সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখন যদি আমি ওয়ার্ডপ্রেসের তা আমরা কেন শিখব? আমরা একটা ওয়ার্ডপ্রেস শেখার মূল উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েবসাইট বানানো। তো আমরা হচ্ছে বিভিন্নভাবে ওয়েবসাইট বানাতে পারি। ওয়ার্ডপ্রেস আছে, অনেকগুলো পপুলার ওয়েবসাইট আছে। ওয়ার্ডপ্রেস আছে, তারপরে হচ্ছে জুমলা আছে, তারপর লারাভেল ফ্রেমওয়ার্ক আছে, এমন অনেক ফ্রেমওয়ার্ক আছে, অসংখ্য ফ্রেমওয়ার্ক আছে, যেগুলোর সাহায্যে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি। কিন্তু কেন আমরা ওয়ার্ডপ্রেসতে বানাবো? দেখেন, ওয়ার্ডপ্রেসতে ওয়েবসাইট বানানোর সবচেয়ে একমাত্র সুবিধা হলো কি, আমরা এটাকে অনেক সহজেই কম খরচে অনেকগুলো ওয়ার্ডপ্রেসের সাহায্যে ওয়েবসাইট বানাতে পারি। যেমন আমি যদি একটা লারাভেল দিয়ে ওয়েবসাইট বানাই বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে ওয়েবসাইট বানাই, তার জন্য আমার অনেক টাইম লাগবে এবং কস্টলি লাগবে। কিন্তু ওয়ার্ডপ্রেসতে আমরা এমন লোক আছে যারা প্রোগ্রামিংয়ের কিছুই জানে না, কিন্তু তারাও ইজিলি ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটা ওয়েবসাইট বানাতে পারবে। আর ওয়ার্ডপ্রেসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সব ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো সবসময় কম খরচে বানানো সম্ভব, যা অন্য আমি যদি লো কোডে করি বা অন্যভাবে করি তখন সেটা আমার পক্ষে এক্সপেন্সিভ হয়ে যাবে। সো ওয়ার্ডপ্রেসের এটাই হলো মূল কারণ যে আমরা অনেক ইজিলি, এবং যাদের প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া অনেক কম, তারাও সহজে ওয়ার্ডপ্রেসের সাহায্যে আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি। এখন আমি যদি বলি এটা কাদের জন্য উপযুক্ত, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা সবার জন্য উপযুক্ত। যারা প্রোগ্রামিং পারে, ভালো প্রোগ্রামার, তারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারে। আর যারা পারে না, টোটালি কোনো প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া নেই, তারাও কিন্তু ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটা ওয়েবসাইট বানানো সম্ভব। আর মার্কেটের চাহিদা কেমন? এখন ওয়ার্ডপ্রেসের চাহিদা মার্কেটে কেমন, এটা বলতে গেলে আমি বলতে ওয়ার্ল্ডে প্রায় এখন 67% ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তাহলে তো বোঝাই যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের চাহিদা কেমন আছে। আর আয় করার সম্ভাবনা কেমন, এটা আছে স্পেসিফিক বলা কখনোই সম্ভব নয়, কারণ এটা ডিপেন্ড করে মানুষের স্কিলের পরে, কে কতগুলো ওয়েবসাইট বানাতে পারে তারপরে ডিপেন্ড করতেছে কার এফিসিয়েন্সি কত। এখন আরেকটা কমন কোশ্চেন হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে গেলে আমার কী কী জানা দরকার। এক কথায় যদি আমি বলি যে যদি টোটালি আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়াও যদি না থাকে, তবেও আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন। কিন্তু যদি আমি HTML বা CSSটা যদি একটু জানি, তাহলে আমার এটা ওয়ার্ডপ্রেস শেখার জন্য একটু সুবিধা হবে। কিন্তু আমি যদি টোটাল কোনো কিছু নাও জানি, কোনো HTML জানলাম না, CSS জানলাম না, তাও ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটা ওয়েবসাইট বানানো সম্ভব, যা আমরা এই টিউটোরিয়ালে বানিয়ে দেখাবো। সো এখন ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে গেলে আমাদের প্রত্যেকের ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে এবং কতগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন হচ্ছে কি, আমি যদি বলি কি ডোমেনটা কী জিনিস। ডোমেন, দেখেন, কোনো একটা ওয়েবসাইটের যে নামগুলো থাকে তাকে বলা হয় ডোমেন। যেমন এই যে www.google.com, এটা হচ্ছে গুগলের একটা ডোমেন। www.facebook.com, ফেসবুকটা হচ্ছে একটা নাম, মানে একটা ওয়েবসাইটের নামই হচ্ছে তার ডোমেন। আর হোস্টিংটা কী জিনিস? হোস্টিং হচ্ছে কি, আমার এই যে দেখেন একটা ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের ভিতরে এই যে কন্টেন্টগুলো নিশ্চয়ই একটা জায়গায় রাখা আছে, এই জায়গাটাকে বলা হয় হোস্টিং। সোজা কথা বলতে ডোমেন বলতে বোঝায় আমার একটা ওয়েবসাইটের নাম, আর হোস্টিং বলতে বোঝায় আমার স্পেস বা জায়গাটাকে বোঝায়।
তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমি যদি ওয়েবসাইট বানাতে যাই, তো বানাতে গেলে আমরা একটা জিনিস আগে দেখেছি, আমরা যে কোনো ওয়েবসাইট বানাতে গেলে দুইটা জিনিস থাকে। একটা থাকে আমার ওয়েবসাইট, আর এর ব্যাক এন্ডে একটা ডাটাবেস থাকে। ডাটাবেস কাজ কি, আমার এই ওয়েবসাইটে যদি কোনো ছবি, ভিডিও, ইমেজ, কোনো যা কিছু থাকে বা সবগুলো আমার ডাটাবেসে সেভ হয়। যেমন হচ্ছে আমার সাপোজ ফেসবুকের কথাই ধরি, ফেসবুকে যদি আমার অনেক ইউজার হয়, লক্ষ লক্ষ ইউজার আছে, এই যে ইউজারের যে ইনফরমেশানগুলো আছে এইগুলো হচ্ছে আমার ডাটাবেসে সেভ হয়ে থাকে। সো এই ডাটাবেস করার জন্য বা এই ওয়ার্ডপ্রেসটা বানানোর জন্য আমাদের একটা সফটওয়্যারের দরকার আছে। আমি আগে সেই সফটওয়্যারটা ইনস্টল করতে থাকি, তারপরে অন্যগুলো নিয়ে আলোচনা করি। দেখেন, একটা জ্যাম সফটওয়্যার আছে। আমার ফার্স্ট কাজ হচ্ছে এই জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল দিতে হবে। এখন এই জ্যাম সফটওয়্যারটা আপনি গুগল ব্রাউজারে গিয়ে জ্যাম কথাটা লিখলে আমার জ্যাম সফটওয়্যারটা চলে আসবে। দেন আপনি এখানে ওয়েবসাইটে ঢুকে জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড দিবেন। ডাউনলোড দিয়ে তারপরে ইনস্টল করতে হবে। তো এইখান থেকে এটা ডিপেন্ড করবে আমার অপারেটিং সিস্টেম কত বিটের আছে। আমারটা যদি 64 বিটের অপারেটিং সিস্টেম হয়, দেন আমি 64 বিটের জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করবো। দেখেন, এটা দেখাচ্ছে 64 বিট, এটাও 64 বিট দেখাচ্ছে। আর যদি আমার অপারেটিং সিস্টেমটা যদি 32 বিটের হয়, দেন আমি 32 বিটের জ্যাম ইনস্টল করবো। তো এইভাবে জ্যামটা বিভিন্নটা আছে, লিনাক্সের জন্য আছে, অ্যাপেলের জন্য জ্যাম আছে। তো আমার এখানে ডেস্কটপে এইখান থেকে আমি একটা জ্যাম সফটওয়্যার অলরেডি ডাউনলোড করে রাখছি। এখন আমি যদি এটাকে ইনস্টল দিই, এই যে দেখেন জ্যাম সফটওয়্যারটা আমি ক্লিক করি, যে কোনো সফটওয়্যার আমরা যে প্রসেসে ইনস্টল করি সেম সেই প্রসেসে আমাদের এই সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। দেখেন, একটা ওয়ার্নিং মেসেজ দিছে, ওয়ার্নিংটা দেখার দরকার নেই, আমি ওকে দিই। ওকে দেওয়ার পরে আমি এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। সি ড্রাইভ চুজ করছি। এখন আমার এই জ্যাম সফটওয়্যারটা সি ড্রাইভে ইনস্টল হবে। এই যে আমার এই জ্যাম সফটওয়্যারটা ইনস্টল এইদিকে হইতে থাকুক, আমরা অন্য কাজগুলো দেখতে থাকি। সো দেখেন, তাহলে ডোমেন আর হোস্টিংটা ক্লিয়ার। হোস্টিং মানে বোঝায় যে স্পেস বোঝায়। আর এই যে wordpress.org, মানে আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা বানাতে গেলে দুইটা ওয়েবসাইট থেকে আমরা কাজ করতে পারি। একটা আছে wordpress.org আর একটা আছে wordpress.com। তার আগে আমি বলে রাখি যে জ্যাম সফটওয়্যারটা কেন আমরা ইনস্টল করলাম। আমাদের সার্ভার, মানে ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য দুই ধরনের সার্ভার থাকে। একটা হচ্ছে লাইভ সার্ভার, একটা হচ্ছে লোকাল হোস্ট সার্ভার। লাইভ সার্ভারটা কি, আমরা সরাসরি যদি ইন্টারনেট থেকে আমার ওয়েবসাইটটা বানাই তাহলে তখন আমরা লাইভ সার্ভার ইউজ করি। তো আমরা এখানে ইন্টারনেট থেকে ইউজ করতেছি না, আমরা এখানে টিউটোরিয়াল আকারে যেহেতু করবো সেহেতু আমরা ওয়েবসাইটটা বানানো শিখবো লোকাল সার্ভারের ক্ষেত্রে। তারপরে অনেক জায়গায় আছে সি প্যানেল একটা সফটওয়্যার আছে, সেটার সাহায্যে আমরা এই যে ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে পারি। কিন্তু আমরা এখানে শিখবো বেসিক্যালি জ্যাম সফটওয়্যারটা নিয়ে আলোচনা করবো, কারণ প্রত্যেকটা সফটওয়্যারই সেম প্রসেসে কাজ করতে হয়। আমি যদি লাইভ সার্ভারে গেলেও যে কাজ করতাম, জ্যাম সফটওয়্যারও সেম কাজ করি, আবার সি প্যানেলও সেম কাজ করি। তো আমরা এখানে একটা দেখব, সেটা হচ্ছে জ্যাম। এখন আমি যদি বলি ওয়ার্ডপ্রেসের .org আর wordpress.com এর মধ্যে পার্থক্য কী, আমি প্রথমে আছি wordpress.com। দেখেন, আমি যদি এখান থেকে কোনো ওয়ার্ডপ্রেসের থিম ডাউনলোড করে যদি কাজ শুরু করি, তো সেটা হচ্ছে wordpress.com। এই ওয়েবসাইটটা দেখেন wordpress.com। সো wordpress.com-এ আপনি অনেকগুলো থিম পাবেন। যেমন হচ্ছে এইখান থেকে আপনি গেট স্টার্টেড দিয়ে ডাউনলোড করতে পারেন। আবার এই ওয়েবসাইটটা হচ্ছে wordpress.com। দেখেন wordpress.com-এর ভিতরেও অনেকগুলো থিম আছে। সো আমি বেসিক যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে কি, আমি যদি wordpress.com ইউজ করি, আমি যদি wordpress.org এইটা যদি ইউজ করি, তাহলে আমার এইখানে সব ফ্যাসিলিটিগুলো মোটামুটি ফ্রিভাবে অ্যাক্সেস করতে পারবো। আর যদি আমি wordpress.com ইউজ করি, তাহলে হচ্ছে কী করতে হবে, wordpress.com যদি আমি ইউজ করি, ভাই ব্যস্ত হচ্ছি, টিউটোরিয়াল বানাচ্ছি পরে। wordpress.com যদি আমি ইউজ করি, তাহলে হচ্ছে আমাকে যে কাজটা wordpress.com-এর পার্থক্য কি, আমি যখন একটা ওয়েবসাইট বানাবো তখন আমার ওয়েবসাইটে, সাপোজ আমি একটা ওয়েবসাইট বানালাম, ওয়েবসাইটের নাম দিলাম www.shimul.com, shimul.com। কিন্তু আমি যখন .com, আমি যখন এইখানে wordpress.com থেকে ওয়েবসাইট বানাবো, তখন ওরা একটা
নাম্বার আমাদের অ্যাড করে দিবে। নাম্বারটা হচ্ছে এরকম যে www. কোথায় যেন লিখতেছিলাম, যাই হোক, আমি যখন wordpress.com ইউজ করব তখন আমার ওয়েবসাইটের সাথে ওয়ার্ডপ্রেস কথাটা লেখা থাকবে, যেমন www.shimul.wordpress.com wordpress.com। কিন্তু দেখেন, আপনি কখনো চাইবেন না যেন আপনার ওয়েবসাইটের ভিতরে এই যে ডোমেন নেমের ভিতরে এই ওয়ার্ডপ্রেস কথাটা লেখা থাকুক। এই জন্য আমার wordpress.org-টা ব্যবহার করা ভালো, কারণ এইখানে আপনি আপনার নিজের পছন্দ মতো নাম দিতে পারবেন। তো ওয়ার্ল্ডের ক্ষেত্রে 99.5% মানুষ ইউজ করে wordpress.org এই সফটওয়্যারটা, আর wordpress.com এই সফটওয়্যারটা আমরা অনেকে খুব কম ইউজ করি। সো এখন আমার এই xampp সফটওয়্যারটা ইনস্টল হতে থাকুক। তার ভিতরে আমরা আরেকটা জিনিস দেখে আসি। এই যে দেখেন, ওয়ার্ডপ্রেসের এই যে থিমগুলো আছে, এই থিমগুলো আমি কোথায় পাবো, বা ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে কিভাবে শুরু করতে হবে। আমাকে প্রথমে আমি wordpress.com নিয়ে কোনো কাজ করব না, এই জন্য wordpress.com-টা আমি টোটালি বাদ দিয়ে দিলাম। আমরা কাজ করব এখন থেকে wordpress.org দিয়ে। সো এইখান থেকে আমাকে wordpress.org থেকে আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিতে হবে। তো আপনি ক্লিক করলাম, দেখেন এখানে ওয়ার্ডপ্রেস 5.2.3 আছে, কারণ এখন এই ভার্সনটাই চলতেছে ওয়ার্ডপ্রেসে। আপনার ডে বাই ডে এই ভার্সনটা আরও আপডেট হবে। এর আগে ছিল ওয়ার্ডপ্রেস 5.2.2 ছিল, এখন আছে 5.2.3 আছে। যাই হোক, এইটাকে আমাকে ডাউনলোড করতে হবে। সো আমার আজকের এই টিউটোরিয়ালে আমার যে কাজটা করলাম, যে ওয়ার্ডপ্রেসের একটা এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য ফার্স্টে ওয়ার্ডপ্রেস এই সফটওয়্যারটা আমি ডাউনলোড দিলাম, আর একটা জিনিস দিচ্ছে এই যে xampp সফটওয়্যারটা ইনস্টল করব। সো xampp সফটওয়্যারটা ইনস্টল করব। এখন আমার আর একটু বাকি আছে ওয়ার্ডপ্রেসের xampp সফটওয়্যারটা সেট আপ হওয়ার জন্য। এখন এই যে xampp সফটওয়্যার এইটা ইনস্টল হয়ে গেলে এখন আমার দেখবো যে আমার এটা এখনও ইনস্টল হওয়া শেষ হয়নি, কিন্তু xampp সফটওয়্যারটা ইনস্টল করার ক্ষেত্রে আমার কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, যে আমার এই বিটটা যেন ঠিক থাকে। আমার অপারেটিং সিস্টেম যত বিটের হবে, দেখেন এখানে আমি 64 বিটের xampp সফটওয়্যার ইনস্টল করছি। সো আমার অপারেটিং সিস্টেমটা অবশ্যই 64 বিটের আছে, এই যে 64 বিটের আছে। তো অপারেটিং সিস্টেমের সাথে আমাকে মিলিয়ে দেখতে হবে যে আমার এটা কত বিটের xampp সফটওয়্যার আমি দিছি। এখন আমার এই দেখেন xampp সফটওয়্যারটা এইখানে চলে আসছে। এখন এটা যদি আমি ডাবল ক্লিক করি, দেন আমার এই অপশানটা চলে আসবে, xampp-এর ড্যাশবোর্ডটা দেখা যাবে। এখান থেকে আমাকে কাজ করার সময় অ্যাপাচি আর মাইএসকিউএলটা রান করে নিতে হবে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে আমি রান করি একটু, দেখেন আমার এখানে অ্যাপাচি এবং অ্যালাউ অ্যাক্সেস দিলাম, মাইএসকিউএল আর অ্যাপাচিটা আমার এখানে রান হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে কখনো অ্যাপাচি রান হচ্ছে না, এর কারণ কি, বা মাইএসকিউএল রান হচ্ছে না, কারণ এদের দেখো একটা নিজস্ব পোর্ট নাম্বার আছে 6180, এরকম কতগুলো পোর্ট নাম্বার থাকে। আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যদি এসকাইপি সফটওয়্যার দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে তখন এই অ্যাপাচি আর মাইএসকিউএল রান হবে না। সেক্ষেত্রে আপনারা আগে অ্যাপাচি মাইএসকিউএল রান করতে হবে, দেন এসকাইপি সফটওয়্যারটা রান করতে হবে, কারণ এসকাইপি যে পোর্ট নাম্বার ইউজ করে অ্যাপাচিও সেম পোর্ট নাম্বার ইউজ করে। সো আজকে এর আগে আরেকটা জিনিস দেখাই, অনেকের যদি এইখানে xampp সফটওয়্যারের আইকনটা না আসে, তাহলে আপনারা সি ড্রাইভে চলে যাবেন। সি ড্রাইভে যাওয়ার পরে এখানে xampp-এ যান, নিচে দেখেন xampp কন্ট্রোলস নামে একটা
আইকন আছে, এইটাকে আপনি টেনে ধরে এনে ছেড়ে দেবেন, অথবা এইটা ডাবল ক্লিক করলে আমার এটা হয়ে যাবে। তো আজকে পার্ট 1 এই পর্যন্তই থাক। পার্ট 2তে আমরা দেখবো যে কীভাবে জ্যাম দিয়ে আর ওই যে সফটওয়্যারটা আমরা ডাউনলোডে দিয়েছিলাম এইটার সাহায্যে একটা ওয়েবসাইট বানানো যায়। wordpress.org এইটা ডাউনলোডের এই সফটওয়্যারটার সাহায্যে কীভাবে একটা ওয়েবসাইট বানানো যায়। তো থ্যাংক ইউ বন্ধুরা।